তড়িৎচুম্বকত্ব এর আগেও বেশ কিছুটা আলোচনা হয়েছে আগের ভিডিওগুলোতে। লাস্ট দিন আমরা মনে করে দেখো যে একটা আধানকে যদি কোনো চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রক্ষেপ করি তাহলে তার গতিপথ যে বৃত্তাকার হবে সেই নিয়ে আলোচনা করেছিলাম। সেখান থেকে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, তার পর্যায়কাল, কম্পাঙ্ক, সেখান থেকে সাইক্লোট্রন কম্পাঙ্ক এই নিয়ে আলোচনা হয়েছিল। তারপর কণাটাকে যদি লম্বভাবে প্রক্ষেপ না করে যে কোনো পথে প্রক্ষেপ করতাম, মানে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যে কোনো কোণে নত করে প্রক্ষেপ করতাম, তাহলে তার গতি কেমন হবে, সর্পিলাকার গতি হবে, কেন হবে, তার পিচ কত হবে, এই নিয়ে আলোচনা হয়েছিল। আর সবশেষে আলোচনা করেছিলাম লোরেঞ্জ বল, অর্থাৎ কোনো স্থানে যদি তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্র সহাবস্থান করে, মানে সাইমালটেনিয়াসলি একই সঙ্গে যদি এক্সিস্ট করে, তাহলে সেক্ষেত্রে সেই আধানটার উপর লব্ধি বল কত হবে, সেই লব্ধি বল কখন ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে, এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, এই ভিডিওতে প্রথমেই আমরা ওই লোরেঞ্জ বল সংক্রান্ত কিছু প্রবলেম আলোচনা করব, তারপর আবার মূল থিওরিতে আমরা আবার ফিরে যাব। এই চ্যাপ্টারটা ম্যাক্সিমামটাই থিওরি, ভালো করে পড়ে রাখবে, প্রত্যেকটা নতুন নতুন থিওরি, এবং থিওরিগুলো পরীক্ষায় অ্যাটলিস্ট দুটো থিওরি তোমার পরীক্ষাতে আসেই। সুতরাং এই চ্যাপ্টারটা সেইভাবেই তৈরি করবে। তুমি খেয়াল করে দেখবে 80% এই থিওরি, এই চ্যাপ্টারটা হচ্ছে থিওরি নির্ভর, এবং অঙ্ক যেগুলো থাকে মোস্টলি দেখবে ফর্মুলা ওরিয়েন্টেড, অর্থাৎ তোমার যদি ফর্মুলা জানা থাকে, ফর্মুলায় জাস্ট মান বসিয়ে দাও, মান বসিয়ে দিলেই তোমার উত্তর চলে আসবে। হ্যাঁ, ইউনিট এদিক ওদিক করে খুব, তার জন্য মনে করিয়ে দিই যে যেভাবেই অঙ্ক দেওয়া থাক না কেন তুমি চেষ্টা করবে সবটাই এসআই পদ্ধতিতে কনভার্ট করতে। এসআই পদ্ধতিতে সবগুলো কনভার্ট করার পর ফর্মুলায় বসিয়ে দাও, সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় উত্তরটুকু পেয়ে যাবে। বেশ, তাহলে প্রথমেই বললাম যেটা, যে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, একটা বা দুটো। যে প্রবলেমটা দেওয়া আছে, প্রবলেমটা এরকম দেওয়া আছে, বলছে 5 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে, মানে একটা কণা 5 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। কোথায় গতিশীল? 0.4 টেসলা, 0.4 টেসলা প্রাবল্য বিশিষ্ট চুম্বক ক্ষেত্রে একটা প্রোটন গতিশীল। চৌম্বক ক্ষেত্রটি প্রোটনের বেগের সঙ্গে 30 ডিগ্রি কোণে নত। মানে অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড বি এটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। প্রশ্ন দিয়েছে প্রোটনের ত্বরণ কত, প্রোটনের ত্বরণ কত দিয়ে দেওয়া আছে মাস অফ প্রোটন, দিস ইজ ইকুয়াল টু 1.67 × 10⁻⁻27 কেজি, এটা দিয়ে দেওয়া আছে। তাহলে এই সমস্ত তথ্যগুলো তোমাকে দিয়ে দিয়েছে, দেবার পর বলেছে প্রোটনটির ত্বরণ কত হবে তুমি তা নির্ণয় করো। তো ত্বরণ বের করতে গেলেই তুমি জানো, ত্বরণ বের করতে গেলেই আমাকে প্রথমে যেটা বের করতে হয় সেটা হচ্ছে ফোর্স। তাহলে এক্ষেত্রে কণাটার উপর মোট কত ফোর্স কাজ করছে সেটা আগে বের করতে হবে। তো এখানে শুধুমাত্র চৌম্বক ক্ষেত্র কাজ করছে, তাহলে সেক্ষেত্রে কণাটার উপর যে বল কাজ করবে, obviously that is only the magnetic force and no electric force বা electrostatic force। তাহলে আমি এখানে বলতে পারি আধানটির উপর ক্রিয়াশীল বল, ফোর্স অন দ্য চার্জড পার্টিকেল, ফর্মুলা কি QVB sin থিটা। এখানে থিটার মান হচ্ছে, আচ্ছা থিটাটাই লিখলাম, থিটার মান 30 ডিগ্রি বসিয়ে দিতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, কিউ প্রোটনের আধান আমরা জানি, ইলেকট্রনের যা আধান প্রোটনের তাই আধান, শুধুমাত্র প্লাস সাইন। ভি এর মান দিয়ে দিয়েছে 5 × 10⁻⁻6, বি এর মান 0.4, আর এখানে পড়ে আছে sin 30, sin 30 মানে হাফ। তাহলে শুধুমাত্র ক্যালকুলেশন, প্রথমে 10 টু দি পাওয়ারটা অ্যাডজাস্ট করো, এটা হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার -13। আশা করছি আপত্তি নেই। আচ্ছা, দুইটা একটু কেটে দাও কোথাও, এটা 0.2 করে দিলাম, তাহলে পড়ে থাকছে 1.6 × 5 মানে 580, 8 × 0.2 দেখে না আর কিছু আছে, ঠিকই আছে। প্রথমে 1.6 কে 5 দিয়ে গুণ করলাম, 8 চলে এলো, তাকে 0.2 দিয়ে গুণ, তাহলে এটা পড়ে থাকছে 1.6 × 10⁻⁻30,
যেহেতু সবগুলো এসআই পদ্ধতি আছে তাহলে এটা হয়ে যাবে নিউটন। তোমার চেয়েছে ত্বরণ, তাহলে ত্বরণ স্মল এফ ইকুয়াল টু ক্যাপিটাল এফ বাই মাস। তো মাস তো তোমার দেওয়াই আছে, তাহলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27। এটা 1.6 দেওয়া আছে, বাড়তি দিকে দিলাম, তাহলে 1.6 কেটে যাচ্ছে, তাহলে তোমার পড়ে থাকছে দেখো 10 টু দি পাওয়ার 14 মিটার পার সেকেন্ড স্কয়ার। এ হিউজ অ্যাক্সেলারেশন। আণবিক কণাগুলোর ত্বরণ কিন্তু এরকম উচ্চ মানের হয়, 10 টু দি পাওয়ার 14 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হয়ে যাচ্ছে প্রোটনের ত্বরণ। ঠিক আছে, খুব সিম্পল প্রবলেম ছিল, তবে এই ধরনের প্রবলেমই কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষায় আসে। তোমাকে জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে, খেয়াল করে দেখো সবটাই ফর্মুলা বেসিস হয়। মানে তোমার যদি ফর্মুলা জানা থাকে, সব প্যারামিটারগুলো দেওয়া আছে, কিউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, বি দেওয়া আছে, থিটা দেওয়া আছে, তুমি জাস্ট মান বসালে আর তুমি উত্তর বের করবে, ক্যালকুলেশন করে উত্তর বের করবে। আচ্ছা, নেক্সট প্রবলেম বলছে একটু ভেক্টর নিয়ে বলেছে 3i hat plus 6j hat plus 2k hat ভোল্ট পার মিটার প্রাবল্যযুক্ত তড়িৎ ক্ষেত্রে। আরেকবার বলি, 3i hat plus 6j hat plus 2k hat, একক দিয়েছে ভোল্ট পার মিটার। ভোল্ট পার মিটার মানেই হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রফল। একক দেখেও অনেক সময় রাশিটাকে চিনতে পারা যায়। তো এখানে ভোল্ট পার মিটার বলছে, বলেও দিয়েছে প্রাবল্য বিশিষ্ট সুষম তড়িৎ ক্ষেত্রে, এবং 2j hat plus 3k hat চৌম্বক ক্ষেত্র যেটা দিয়েছে সেটা বলেছে 2j hat plus 3k hat প্রাবল্য বিশিষ্ট চৌম্বক ক্ষেত্রে 3i hat plus 3j hat মিটার পার সেকেন্ড থেকে, তাহলে এটা হচ্ছে বেগ, 3i hat plus 3j hat মিটার পার সেকেন্ড থেকে একটি ইলেকট্রন গতিশীল, তার মানে এর আধান হয়ে যাবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। বলছে ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল লোরেন্জ বল নির্ণয় করো। দেখো কি বলছে, যে কোনো একটা রিজিয়নে একই সঙ্গে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কত, 3i hat plus 6j hat plus 2k hat ভোল্ট পার মিটার দিয়ে দেওয়া আছে, আর ম্যাগনেটিক ফিল্ড তারও ইন্টেন্সিটি দিয়ে দিয়েছে 2j hat plus 3k hat। টেসলা বলে দিয়েছে, বলেছে 3i hat plus 3j hat মিটার পার সেকেন্ড বেগে একটি ইলেকট্রন গতিশীল, ইলেকট্রনের উপর ক্রিয়াশীল তড়িৎ বল কত হবে, এই হচ্ছে তোমার প্রশ্ন। তো কঠিন ব্যাপার কিছু নয়, তবে হ্যাঁ ভেক্টরের কনসেপ্ট তোমার লাগবে। এটা বলে দিয়েছে টেসলা, এটা বলে দিয়েছে মিটার পার সেকেন্ড। তাহলে এবার যখন আমি ফর্মুলায় বসাবো, টোটাল লোরেন্জ বল চেয়েছে, খেয়াল করে দেখো ইলেকট্রিক ফিল্ডও আছে, ম্যাগনেটিক ফিল্ডও আছে। তাহলে অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এটা। আমি যদি মানগুলো বসিয়ে দিই, কিউটা কিউটা লাস্টে বসাবো, ই হচ্ছে 3i hat plus 6j hat plus 2k hat, এটা থাক, এর কোনো সমস্যা নেই। v ক্রস b 3i hat plus 3j hat ক্রস, এদিকটা আমার লাগছে না, 2j hat plus 3k hat, তাহলে b হয়ে যাচ্ছে 2j hat plus 3k hat। তোমাকে এখানে কিন্তু এই ক্রস প্রোডাক্টটা বার করতে হবে। ঠিক আছে, বলেছিলাম ভেক্টরটার অ্যাপ্লিকেশন থাকবে। দেখো ভেক্টরের অ্যাপ্লিকেশন, তুমি যদি ক্রস প্রোডাক্ট ভুলে যাও তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে অঙ্কটা করতে পারবে, তোমাকে ওই পর্যন্ত করে ছেড়ে দিতে হবে। আচ্ছা, ক্রস প্রোডাক্ট কিভাবে বের করবো, ম্যাট্রিক্স নিয়মেও করা যায় বা পাশাপাশি বসিয়েও করা যায়। ঠিক, তো আমি ম্যাট্রিক্স নিয়মটাই বলে বুঝিয়ে দিচ্ছি আরেকবার। এটা মনে করো i hat, ফার্স্ট রোটা হবে i hat j hat k hat, তাহলে 3 রো ইনটু 3 কলাম, এই জাতীয় একটা ম্যাট্রিক্স হবে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আছে 3i hat plus 3j hat, তাহলে 3i hat plus 3j hat, আর এটার ক্ষেত্রে আছে 2j hat plus k hat, তাহলে j hat এর নিচে 2 আর k hat এর নিচে 3। ম্যাট্রিক্সটা আমার সাজানো হয়ে গেল। এবার বাকি কাজ হচ্ছে তোমার বজ্র গুণন পদ্ধতি যেরকম হয়েছিল ঠিক সেরকম। কি পড়ে থাকবে, এখান থেকে যদি আমি i hat নিয়ে নিই, দেখো i hat পড়ে থাকছে 9 minus 0, আশা করছি আপত্তি নেই, কোনাকুনি হয়ে গেল 9 minus 0,
মাইনাস জে হ্যাট, মানে প্রথমে এটা গুণ করব তারপর এটা গুণ করব, মাঝখানে মাইনাস সাইন। জে হ্যাটের কলামটা মনে মনে বাদ দিয়ে দাও, তাহলে 3003, তাহলে এটা 0 হয়ে গেল। আচ্ছা বাকি থাকলো কে হ্যাট যখন করব, কে হ্যাটের কলামটা বাদ দিলাম, তাহলে 3302, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 0, দেখে না? তাহলে আমার পড়ে থাকছে 9i হ্যাট প্লাস 6k হ্যাট, ঠিক করলাম? 9i হ্যাট প্লাস 6k হ্যাট, জে হ্যাটের টার্ম থাকছে না, জে হ্যাটের টার্ম থাকছে গো, মাইনাস জে হ্যাট করলাম, এইটাকে মনে মনে বাদ দিলাম, তাহলে একটা 3 3 9 আসছে তো, তাহলে এটা হচ্ছে 9 মাইনাস 0, তাহলে এখানে পড়ে থাকছে 9i হ্যাট মাইনাস 9j হ্যাট প্লাস 6k হ্যাট, এটা পড়ে থাকছে তোমার গোটা ক্রস প্রোডাক্ট। তাহলে এখন যদি আমি মান বসিয়ে দিই, তাহলে পড়ে থাকছে q, এটা যেমন ছিল থাক 3i হ্যাট প্লাস 6j হ্যাট প্লাস 2k হ্যাট, তার সঙ্গে পড়ে থাকছে 9i হ্যাট মাইনাস 9j হ্যাট প্লাস 6k হ্যাট। তাহলে এখান থেকে আমার পড়ে থাকছে q যদি কমন যায় 12i হ্যাট মাইনাস 3j হ্যাট প্লাস 8k হ্যাট, ঠিক আছে? 12i হ্যাট মাইনাস 3j হ্যাট প্লাস 8k হ্যাট। তাহলে তোমার যদি এখানে f এর মডিউলাস বার করি, তাহলে f এর মডিউলাস হয়ে যাবে q ইনটু ব্র্যাকেটের মধ্যে থাকবে 12 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার প্লাস 8 স্কয়ার, ওটাটাই আবার সেই ভেক্টরের কনসেপ্ট, মডিউলাস বের করা। এবং এখানে যদি তোমার মডিউলাস তুমি বের করে ফেলো, তোমার মডিউলাস আসবে 144 প্লাস 9 153 প্লাস 64 217, তাহলে এটা পড়ে থাকছে √217 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9। আচ্ছা এখানে মডিউলাস নিয়েছি বলে মাইনাসটা মাইনাস দেব না, আমি প্লাস দিয়ে দেব। তাহলে দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ফোর্স অবভিয়াসলি ইন নিউটন ইউনিট অন দ্য ইলেকট্রোড। ঠিক আছে, তোমাকে এখানে দেখে নেবে যে তুমি 11 এর কনসেপ্টটা কতটা মনে আছে। এটা কিন্তু হায়ার সেকেন্ডারির প্রশ্ন, সুতরাং ইগনোর করো না। ক্রস প্রোডাক্টটা আরেকবার দেখে নিও, ম্যাট্রিক্স মেথডেই দেখো। তাহলে এই গেল তোমার দুটো অঙ্ক করলাম, অঙ্ক খুব বেশি থাকে না, তাও বলছি এই চ্যাপ্টারগুলোতে ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমে। আচ্ছা নেক্সট আমি একটা নতুন থিওরি করব, নতুন থিওরি, একদম নতুন একটা কনসেপ্ট। মানে এই চ্যাপ্টারটা গোটাটাই থিওরি নির্ভর, 80% থিওরি বললাম, এবং থিওরিগুলো সবগুলোই নতুন নতুন। সুতরাং প্রতিটা থিওরি তুমি ভালো করে বুঝবে, বুঝে খাতায় লিখে প্র্যাকটিস করবে, তা না হলে গোটা ব্যাপারটা পরীক্ষায় আনতে পারবে না। আচ্ছা কিরকম থিওরি বলছে? বলছে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র। অ্যাম্পিয়ার বিজ্ঞানীর নাম শুনেছো? অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র, অথবা এটাকে বলা হয় অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য, অ্যাম্পিয়ারস সার্কিটাল থিওরেম। কি বলছে অ্যাম্পিয়ারস সার্কিটাল থিওরেম? প্রথমে বিবৃতিটা বলি। বলছে চৌম্বক ক্ষেত্রের বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের বদ্ধ পথ সমাকল। তবে সেটা কি জিনিস? দেখো প্রথম কথাটাই হচ্ছে বদ্ধ পথ সমাকল। তাহলে প্রথমে আমাকে জানতে হবে এই বদ্ধ পথ সমাকল ব্যাপারটা কি। ক্লোজড পাথ ইন্টিগ্রেশন, সমাকল সমাকলন থেকে আসছে, তার মানে তোমরা এখানে ইন্টিগ্রেশনের কোনো একটা ব্যাপার করতে চাইছো। আগে এটা বলে নিই। আচ্ছা বদ্ধ পথ সমাকল বলতে কি বোঝায়? বদ্ধ পথ সমাকল বলার আগে বলি পথ সমাকল। মনে করো কোনো একটা স্থানে তোমার একটা ভেক্টর আছে, সাপোজ এ, এবং সেইখানে একটা সেই রিজিয়নে একটা পথ আছে, এনি পাথ, আমি একটা কার্ভ পাথ নিলাম। এবার যদি তোমাকে বলে এই ভেক্টরটির এই পথ বরাবর টোটাল উপাংশ কত হবে, টোটাল এফেক্ট কত হবে, তাহলে তুমি কি করবে? আবার বলছি তোমার কাছে একটা কার্ভ পাথ আছে, নট নেসেসারি কার্ভ পাথ, স্ট্রেট পাথও হতে পারে, আমি জেনারেলাইজ করছি না, যে কোনো টাইপের একটা পাথ আছে, সেই পাথে একটা ভেক্টর রয়েছে এখানে। তো সেই ভেক্টরটার এফেক্ট কতটা, উপাংশ কতটা গোটা পথ জুড়ে, সেটা যদি বের করতে হয় আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে একটা ক্ষুদ্র অংশ কাটতে হবে, সে ডিএল।
তারপর উপাংশ মানে হচ্ছে সেটার ডট প্রোডাক্ট। তার মানে আমাকে যদি বের করতে হয় তাহলে আমাকে বের করতে হবে a ডট dl। ঠিক আছে, এটা হলো এই ক্ষুদ্র অংশের জন্য এই ভেক্টরটার কতটা এফেক্ট ওই পথ বরাবর থাকে। তাহলে আমি যদি এবার সমগ্র পথ বরাবর নিতে চাই তাহলে কি করতে হবে, এখানে ডিএল কাটতে হবে, তার জন্য এফেক্ট দিতে হবে, তারপর আরেকটা ডিএল নিতে হবে, এখানে ডিএল নিলাম, ভেক্টরটার এফেক্ট দেখলাম, এখানে ডিএল নিলাম, এফেক্ট দেখলাম, এখানে ডিএল নিলাম, এফেক্ট দেখলাম। এইভাবে গোটা অংশটার ডিএল অংশে ভেঙে নিয়ে প্রতিটার জন্য এফেক্ট বার করে সবগুলোকে যোগ করতে হবে। তার মানে আমাকে একটা ইন্টিগ্রেশন করতে হবে। তার মানে তোমার হয়ে গেল a ডট ডিএল ওভার দ্য এন্টায়ার পাথ। বুঝে গেল? তাহলে এটা হয়ে যাচ্ছে পথ সমাকল। এটা হচ্ছে a ভেক্টরের পথ সমাকল, পাথ ইন্টিগ্রাল ফর দ্য ভেক্টর a। কিন্তু যখনই বলবে বদ্ধ পথ সমাকল, বদ্ধ পথ সমাকল মানে তোমাকে বুঝতে হবে আমার এখানে এটা বদ্ধ পথ, কোনোভাবেই খোলা পথ নয়, এটা একটা ক্লোজড পাথ হবে। এবং যখনই ক্লোজড পাথ হবে আমি ইন্টিগ্রেশনের নিচে c লিখব। c বোঝাচ্ছে ক্লোজড পাথ, অথবা আমার এখানে ইন্টিগ্রেশনের মাঝখানে একটা গোল চিহ্ন করে দেব। যখনই ওই গোল চিহ্নটা থাকবে তখনই তুমি বুঝে যাবে যে আমাকে ইন্টিগ্রেশনটা একটা ক্লোজড পাথের উপর ক্যালকুলেশন করতে হবে। যদি ইন্টিগ্রেশন যখন করবে ম্যাথমেটিক্সে আরো ডিটেইলস তোমরা করবে, আপাতত আমার যেটুকু দরকার সেটুকু বললাম। তাহলে আমি কি পেলাম, চৌম্বক ক্ষেত্রের বদ্ধ পথ সমাকল, এটা নিয়ে কিছু একটা বলছিল অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্র। তাহলে যখন আমার চৌম্বক ক্ষেত্রের বদ্ধ পথ সমাকল বলছে তার মানে এটা স্মল এর জায়গায় আমি লিখব ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে আমাকে কি দিচ্ছে, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের বদ্ধ পথ সমাকল। এটা কার সঙ্গে সমান হবে বলছে, সাপোজ এটা ম্যাগনেটিক ফিল্ড বি, it must be equal to mu 0 times current inside the closed path। মানে এই যে ক্লোজড পাথ রয়েছে, এই ক্লোজড পাথটা যতটা কারেন্ট এনক্লোজড করবে বা এই ক্লোজড পাথের ভেতর যতটা কারেন্ট থাকবে সেই কারেন্টটাকে মিউ 0 দিয়ে যদি গুণ করে দেওয়া হয় তাহলে অবভিয়াসলি আমি কি পাবো, চৌম্বক ক্ষেত্র প্রবলের বদ্ধ পথ সমাকল পাবো। এবার গোটা ব্যাপারটা আসা গেল। তাহলে মূল কথা কি বলছে যে চৌম্বক ক্ষেত্রে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলের মান ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত প্রবাহ মাত্রা মিউ 0 টাইমস মিউ 0 গুণ হবে। ঠিক আছে, তাহলে closed path integral of magnetic field intensity in any magnetic region the magnetic field is mu 0 times the current enclosed by the closed path। আরেকটু ভালোভাবে করে বলি যে আমার কাছে একটা ক্লোজড পাথ আছে, আমি ক্লোজড পাথটা এইভাবে দেখিয়েছি তোমার বুঝতে সুবিধা হবে। আমি যদি এরকম আছে ক্লোজড পাথটা, আমি ক্লোজড পাথটা এইভাবে দেখাচ্ছি। তাহলে আমি ধরে নিলাম আমার এখানে একটা ক্লোজড পাথ আছে, এনি টাইপ অফ, নট নেসেসারি কোনো রেগুলার সেট হবে। আচ্ছা, কারেন্ট কিন্তু ক্লোজড পাথের মধ্য দিয়ে যাচ্ছে না, এখানে একটা মনে করো পরিবাহী তার আছে, রাইট? এটা একটা পরিবাহী তার আছে, ক্লোজড পাথ তার এরকম থাকতেই পারে, এবং এই তারের মধ্য দিয়ে কারেন্ট সাপোজ I1। তো এই I1 এর জন্য অবভিয়াসলি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এই যে এখানে বি বলেছি, সেই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি পাথ ইন্টিগ্রাল মানে সেই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যদি এরকম এই বদ্ধ পথ বরাবর সমাকল নিই সেটা কত হবে, মিউ 0 ইনটু I1। এবার তুই প্রশ্ন করতেই পারো যে স্যার একটা পরিবাহী তার নিয়ে যদি আরেকটা পরিবাহী তার থাকে, হতেই পারে, এবং সেক্ষেত্রে কারেন্টটা যদি নিচের দিকে থাকে তাহলে আমি কি লিখবো, I1 plus I2? না, I is a vector quantity, I is not a vector quantity, but you will have to consider this direction। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে মিউ 0 ইনটু I1 মাইনাস I2। ব্যাপারটা খেয়াল রাখো, কারেন্ট ভেক্টর রাশি নয়, কিন্তু ওটা কিন্তু এটা অভিমুখ আছে, কারেন্ট ভেক্টর রাশি নয়, তার কারণ হচ্ছে ইট ডাজ নট ওবে দ্য ল অফ ভেক্টর। মানে ভেক্টরের যে সমস্ত যোগ বিয়োগের সূত্র আছে সেটা কারেন্ট মেনে চলে না, সেজন্য ওকে ভেক্টর বলা যায় না, বাট ইট হ্যাজ সাম ডিরেকশন। এবং অবভিয়াসলি তোমার যদি আরেকটা কারেন্ট থাকতো সেটা ডিরেকশন যদি উপর দিকে হতো, সাপোজ I3, তাহলে উপর দিকটাকে আমি প্লাস ধরেছি, তাহলে এটা হয়ে যেত প্লাস I3। বুঝে গেছে? তাহলে তোমাকে যদি এই অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, দেন ফাইন্ড দ্য রিলেশন উইথ ডিএল, মানে বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত। এবার করার পর তোমাকে এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করতে হবে।
সাধারণত তোমার এক্ষেত্রে রেগুলার সেট হবে, তুমি বদ্ধপথটাকে তোমার কল্পনা করতে হবে। সেটা যদি বের করতে পারো তাহলে মিউ0 ইন্টু আই এর সঙ্গে সমান করে আমি কিন্তু অনেক রকমের অ্যাপ্লিকেশন করতে পারি। তো সেই অ্যাপ্লিকেশনগুলো আমাকে আলোচনা করতে হবে। তাই তোমাকে যদি বলে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র, তো প্রথমেই তুমি বলবে কোনো চুম্বক ক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্যের পথ সমাকল তার সঙ্গে সমান হবে ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত প্রবাহ মাত্রার মিউ0 গুণের সমান হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই ম্যাথমেটিক্যাল ফর্মটা কিন্তু তোমাকে লিখে দিতে হবে। ঠিক আছে? বেশ, এবার তোমার এটার অ্যাপ্লিকেশন, তিনটে অ্যাপ্লিকেশন আমরা করব, অনেকটা গাউসের উপপাদ্যের মতো। ইলেকট্রোস্ট্যাটিক্সে গাউসের থিওরেম পড়েছো, অনেকটা ওই রকমের মতো। আচ্ছা, প্রথম অ্যাপ্লিকেশন বলছে অসীম ঋজু পরিবাহী, এটার উপর তুমি অ্যাপ্লাই করো অসীম ঋজু পরিবাহী, ইনফাইনাইট স্ট্রেট কন্ডাক্টর। তার মানে এই রকমের একটা ইনফাইনাইট স্ট্রেট কন্ডাক্টর, এটার মধ্য দিয়ে কারেন্ট কোন দিকে যাবে? আই। এবার তোমার এই কারেন্টের জন্য তোমাকে বলেছে ফাইন্ড আউট দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এট এ ডিসটেন্স, at a perpendicular distance r from the conductor. তো দেখো এটা নতুন জিনিস নয়, আমরা বায়োসাভার্ট ল দিয়ে কিন্তু এই প্রমাণটা করে ফেলেছি। তো সেম জিনিস আমরা করব ইউজিং অ্যাম্পিয়ার সার্কিটাল থিওরেম, এবং দুটো রেজাল্ট অবভিয়াসলি তোমার সেম আসবে। এবং তুমি করার পর তুমি দেখবে যে এই ক্ষেত্রে প্রসেসটা অনেক বেশি ইজি হবে। আর তোমাকে যদি অসীম ঋজু পরিবাহী তার জন্য কোনো একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে দেয়, তুমি নিশ্চিতভাবে এটা দিয়ে করতে পারো যদি কোনো সূত্র উল্লেখ করা না থাকে। তোমাকে খালি বললো ফাইন্ড আউট দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট ডিউ টু আ স্ট্রেট কন্ডাক্টর, শুধু এইটুকু বললো, তখন সেক্ষেত্রে যেহেতু এটার প্রসেসটা আমি কমপ্লিট করিনি, করছি ক্যালকুলেশনটা, সেক্ষেত্রে তোমার এই প্রসেসটা এতটাই ছোট যে তুমি খুব সহজে এই প্রসেসটাকে নিতে পারো। কিন্তু যদি উল্লেখ করে দেয় এই যে ইউজিং বায়োসাভার্ট ল বা ইউজিং অ্যাম্পিয়ারস ল, তাহলে সেক্ষেত্রে যেমন বলবে সেই অনুযায়ী তোমাকে অঙ্ক করতে হবে। কিন্তু আগে থেকে বলে রাখলাম, যদি 2 নম্বর দেয়, তোমাকে বললো একটি অসীম ঋজু পরিবাহীর জন্য কোনো একটি বৈশিষ্ট্য বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো, তোমাকে দিয়েছে 2 নম্বর। তুমি সেক্ষেত্রে যদি বায়োসাভার্ট লটা কনসিডার করো বা ওটা ধরে করতে চাও, তাহলে কিন্তু তোমার নাম্বারের সঙ্গে সাযুজ্য রেখে তোমার উত্তর হবে না, কারণ অনেক বেশি বড় হয়ে যাবে, অনেকটা সময়ও নেবে। যাই হোক, ডিসিশন তোমার, বলে রাখলাম। আচ্ছা, তাহলে কি বলেছে যে তোমাকে বদ্ধপথ সূত্রের সাহায্যে এই জিনিসটা বের করতে হবে। কিভাবে বের করব? দেখো, একটা জিনিস প্রথমে খেয়াল করো যে প্রথমেই বলেছে এই সূত্রটা কার জন্য প্রযোজ্য? একটা বদ্ধপথের জন্য প্রযোজ্য, কিন্তু এখানে কোথাও কোনো বদ্ধপথ নেই। তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে কনসিডার আ ক্লোজড পাথ। কেমন ভাবে ক্লোজড পাথটা নেব? ঠিক যেমন গাউসের উপপাদ্য ইলেকট্রোস্ট্যাটিক্সে করেছো, ঠিক সেইভাবে তোমাকে ক্লোজড পাথের ব্যাপারটা ভাবতে হবে। কি ছিল ওখানে? দুটো প্রপার্টি ছিল। দেখো, গাউসিয়ান সারফেস কনসিডার করতে হতো। গাউসিয়ান সারফেস কিভাবে করেছিলে? ফার্স্ট অফ অল দ্য সারফেস মাস্ট পাস থ্রু দ্য পয়েন্ট, মানে যে বিন্দুতে তুমি নির্ণয় করতে চাইছো সেই বিন্দুগামী হতে হবে তলটাকে। আর 2 নম্বর কি ছিল? যে ইট মাস্ট বি সিমেট্রিক উইথ রেসপেক্ট টু দ্য চার্জ ডিস্ট্রিবিউশন। আর এখানেও তাই, ইট মাস্ট পাস থ্রু দ্যাট পয়েন্ট। আরেকটা হচ্ছে ইট মাস্ট বি সিমেট্রিক উইথ রেসপেক্ট টু দ্য কারেন্ট, মানে কারেন্ট যেদিকে যাচ্ছে তার সাপেক্ষে এটা প্রতিসম হতে হবে। তাহলে কেমন হবে? প্রতিসম দেখতে কেমন লাগবে? আমি ওই বিন্দুগামী করতে চাই, তাহলে এটা হয়ে যাবে, এটা একটা বৃত্তাকার পথ। এরকম একটা বৃত্তাকার পথে কি পেলাম? তাহলে আমার কি পেলাম? আমার যেটা বদ্ধ পথ দরকার ছিল সেই বদ্ধ পথটা আমি পেয়ে গেছি, এবং সেই বদ্ধ পথ যেটা নেব সেই বদ্ধ পথটার ব্যাসার্ধ হবে r দূরত্ব যদি নির্ণয় করতে হয় তাহলে r ব্যাসার্ধে বৃত্তাকার পথ ধরতে হবে। আচ্ছা, নেক্সট কি? b ডট dl করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল ইউ নিড টু নো দ্য ডিরেকশন অফ b। ডিরেকশন অফ b বলেছিলাম যে যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে বুড়ো আঙুল করার পর বাকি 4টা আঙুল তোমার যেদিকে যাচ্ছে সেই দিকে, এবং সেই নিয়ম অনুসারে বলেছিলাম ডান দিকের কোনো পয়েন্টে সাধারণত ভেতর দিকে হবে, আর বাঁ দিকের কোনো পয়েন্টে বাইরের দিকে হবে। মানে অ্যাকচুয়ালি এখানে সার্কুলার তো এরকম ভাবে আছে, তাহলে এই দিকে তোমার কারেন্ট যাচ্ছে, তাহলে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে এই যে তোমার, যদি আমার এরকম বৃত্তাকার লুপ হয় তাহলে এই দিকে হয়ে যাচ্ছে, স্পর্শক বরাবর কাজ করবে। যেহেতু বৃত্তাকার নিয়েছি তাহলে সেক্ষেত্রে
ওটা তো 3 ডাইমেনশনালি বলেছিলাম, এটা বৃত্তাকার পথ হয়। বৃত্তাকার পথ যেহেতু নিয়েছি স্পর্শক বরাবর কাজ করবে। তো যে কোনো বৃত্তাকার পথে যে কোনো জায়গায় স্পর্শক দিয়ে তুমি বি এর ডিরেকশন দেখাতে পারো, তোমাকে একটা দেখাতে হবে। আমি এখানটাই দেখাই, এখানে যদি আমি একটা ক্ষুদ্র ডিএল অংশ কাটি, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে বি এর ডিরেকশন। বাঁ দিক ডান দিক বলেছিলাম শুধুমাত্র যদি আমি 3 ডাইমেনশনালি ব্যাপারটাকে কনসিডার করি, ঠিক? কিন্তু যখন আমি না 2 ডাইমেনশনাল একটা পথের উপর নিতে হচ্ছে, তুমি এভাবে দেখতে পারো যে এখানে কারেন্ট যাচ্ছে, কারেন্টের দিকে আমি বুড়ো আঙুল করলাম, তাহলে বাকি 4টা আঙুল কোন দিকে হচ্ছে? দেখো স্পর্শক বরাবর। যেখানেই নাও স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর, তাহলে সেক্ষেত্রে আমার বৃত্তপথের স্পর্শক বরাবর বি কাজ করবে, এবং যেদিকে বি কাজ করবে তুমি সেই দিকেই ডিএল দেখাবে। আগে থেকেই বলে রাখলাম, এক্ষেত্রে যেদিকে বি কাজ করবে সেই দিকেই তুমি ডিএল দেখাবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি অ্যাম্পিয়ারের মধ্যপথ সূত্র লাগাই, প্রথমেই আমাকে বের করতে হবে বি ডট ডিএল। তাহলে বি ডট ডিএল, তার মানে এটা হয়ে যাচ্ছে বি ডিএল cos থিটা। এখানে বি আর ডিএল একই দিকে কাজ করছে, তাহলে থিটার মান 0, তাহলে cos 0 মানে হয়ে গেল 1। বিটাকে বার করে দিলাম ইন্টিগ্রেশনের বাইরে, কনস্ট্যান্ট, তাহলে পড়ে থাকবে ডি। এবার ইন্টিগ্রেশন অফ ডিএল মানে এখানে ডিএল কাটলাম, এখানে একটা ডিএল কাটলাম, ডিএল কাটলাম, তাহলে ডিএলটা পরিধি বরাবর। তাহলে ডিএল এর যদি টোটাল ইন্টিগ্রেশন নিই বা সামেশন নিই, that must be equal to circumference of the entire path, তাহলে এটা হয়ে যাচ্ছে বি। তাহলে এবার যদি আমি অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র প্রয়োগ করি, তাহলে আমার বদ্ধপথ সূত্র হচ্ছে বি ডট ডিএল ইকুয়াল টু মিউ 0 ইনটু y। তাহলে আমার এখানে পড়ে থাকছে বি ইনটু 2 পাই আর ইকুয়াল টু মিউ 0 ইনটু y। তাহলে বি ইকুয়াল টু পড়ে থাকছে মিউ 0 y বাই। দেখো এটাই কিন্তু আমরা পেয়েছিলাম ইনফাইনাইট স্ট্রেট কন্ডাক্টর। ক লাইনের হয়েছে, খুব সিম্পলি 4-5 লাইন, 5-6 লাইনের হয়েছে, এবং সবটাই কিন্তু খুব ইজি। খালি তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে এইটুকু ছবি আঁকতে হবে, একটা স্ট্রেট কন্ডাক্টর, একটা সার্কেল এঁকে দিতে হবে, আর যে কোনো জায়গায় স্পর্শক বরাবর ডিএল আর বি একদিকে এঁকে দাও, দুটো সেম ডিরেকশনে কাজ করবে। এবার তারপরে বাকি ক্যালকুলেশনটা তুমি করে ফেলো। দেখো ক্যালকুলেশনটা বোধহয় এখন 5 মিনিট পর করতে দিলে তুমি 5 মিনিট পরেও করতে পারবে, এতটাই সিম্পল ক্যালকুলেশন। বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে বি ডট ডিএল, বি ইন্টু ডিএল, ডিএলটাকে ইন্টিগ্রেশন করলে 2 পাই আর পাবে, তাহলে বাঁ দিকটা হয়ে গেল বি ইন্টু 2 পাই আর। আর ডান দিকে মিউ 0 ইন্টু আই, একটাই কারেন্ট যাচ্ছে, একটাই পরিবাহী আছে, তার মধ্যে কারেন্ট আই, তাহলে বি ডট ডিএল ইকুয়াল টু মিউ 0 ইন্টু আই করলে বি ইকুয়াল টু পড়ে থাকছে মিউ 0 আই বাই 2 পাই আর। ঠিক আছে? তাহলে এই গেল তোমার চৌম্বক ক্ষেত্র প্রবলের মান ইউজিং অ্যাম্পিয়ার সার্কিটাল ল। আচ্ছা, এটা হলো তোমার ফার্স্ট অ্যাপ্লিকেশন। এবার আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশনে চলে যাই, যেখানে এই সূত্রটাকে একটা সলিনয়েডের জন্য অ্যাপ্লাই করব। সলিনয়েড ক্লাস 10 এ তোমরা পড়েছিলে, সলিনয়েড তোমাদের ক্লাস 10 এ ছিল, একটা আইডিয়া থাকার কথা, তবু আমি গোটা ব্যাপারটা আরেকবার বলছি। সলিনয়েডের ব্যাপারটা কি, সলিনয়েড কি, কিভাবে তৈরি করা যায়। সলিনয়েড পরীক্ষায় প্রশ্ন দেবে এইভাবে যে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রতে সলিনয়েডের অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রবন্ধ নির্ণয় করো। ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ এ সলিনয়েড ইউজিং অ্যাম্পিয়ার সার্কিটাল ল। পূর্ণ ফর্মুলা দিয়ে তুমি করতে পারবে না, তোমাদের সিলেবাসের মধ্যে নেই, করা যায় না তা নয়, তো আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল দিয়েই করব। তাহলে ফার্স্ট অফ অল প্রশ্ন আসছে হোয়াট ইজ সলিনয়েড। তো সলিনয়েডের ব্যাপারটা বলি যে তোমার কাছে যদি একটা সাপোজ লোহার চোঙ আছে, লোহারই হতে হবে তার কোনো মানে নেই, তোমার অন্য ধরনের চোঙ হতে পারে, তো আমি আপাতত লোহার চোঙ বললাম, তাতে ফিল্ডটা একটু বাড়ে। তোমার কাছে একটা লম্বা পরিবাহী তার আছে, পরিবাহী তার মাস্ট বি কন্ডাক্টিং ওয়্যার, সাপোজ মেড অফ কপার। এবার তুমি কি করলে, সেই তারটাকে এর ওপরে জড়াতে শুরু করলে। কেমন ভাবে জড়ালে, যাতে ইচ টার্ন, আমি যে কোনো একটা টার্ন যদি এইভাবে হবে, এটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য সলিনয়েড, তোমার প্রতিটি পাক যেন সলিনয়েডের অক্ষের সঙ্গে লম্বভাবে থাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তুমি কি করলে, তোমার কাছে একটা পরিবাহী তার আছে, সেই তারটাকে এই দণ্ডটার উপর এমন ভাবে জড়ালে যাতে প্রতিটি পাক ইচ টার্ন ইজ নরমাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য সলিনয়েড, যাতে প্রতি পাক সলিনয়েডটির অক্ষের উপর লম্বভাবে থাকে।
যদি এই ব্যাপারটা হয় তাহলে ওই তারটাকে, নট এই দণ্ডটার কিন্তু কোনো ভূমিকা নেই এখানে, এক্ষেত্রে ওই পরিবাহী তারটিকে সলিনয়েড। মানে তুমি যদি এখানে এইভাবে দেখাতে পারো, এটা অক্ষ দেখিয়ে নিলে, তুমি এখান থেকে তারটা জড়াচ্ছ, এইভাবে তোমার তারটা আসছে, আঁকার সময় যেন লম্বভাবে হয়, যেমন তেমন আঁকবে না। মাঝখানের অংশটা আমি আঁকলাম না, তুমিও আঁকবে না, পরীক্ষায় একটা ছবি তো আঁকতে হবে, তুমি মাঝখানের অংশটা দেখাবে না, মাঝখানের অংশটা ফাঁকা থাকবে। এই দিয়ে তুমি সাপোজ তারটাকে জড়াচ্ছিলে, এইভাবে জড়িয়েছো, এইভাবে জড়িয়েছো, জড়িয়ে দেখো লাস্ট প্রান্তটা এইভাবে নামছে, তাহলে কারেন্টটা এদিকে ঢুকছে, এদিকে বেরোচ্ছে। ঠিক আছে, এবার মাঝখানের অংশটা কেন ফাঁকা রাখলাম, কারণ মাঝখানের অংশটা আমাকে দেখাচ্ছি পরে, আমি এইভাবে দেখাবো না যদিও। তোমাকে এখানে কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রবাহ নির্ণয় করতে বলেছে। আবার বলছি, এই তারটাকে সলিনয়েড বলে, নট দিস মেটাল বা কোনো একটা দণ্ডের উপর যেটা জড়াচ্ছ, সেই দণ্ডটাকে কিন্তু সলিনয়েডের পার্ট নয়, তোমার না থাকলেও হবে। তুমি যদি এমনভাবে জড়াতে পারো, এটা মাঝখানে থাকলে আমার জড়াতে সুবিধা হয়, ইউনিফর্ম হয়, সেই জন্য আমি ওটা ব্যবহার করেছি। তাহলে সলিনয়েড হয়ে যাচ্ছে ওই পরিবাহী তারটা, যে তারটাকে তুমি জড়িয়েছো। তাহলে সলিনয়েডটা কেমন দেখতে হবে, আমি যখন পরীক্ষায় যদি অঙ্কটা থাকে, প্রবলেমটা থাকে, তাহলে সলিনয়েড তুমি এইভাবে দেখাবে, 1 2 এইভাবে। ঠিক আছে, তিনটে তুমি সাপোজ তিনটে পাক দেখালে, আর বেশি দেখাবার দরকার নেই। তুমি এদিকে একটা ব্যাটারির সঙ্গে যোগ করে দেখাবে, কারণ পরিবাহী তারটার মধ্য দিয়ে যদি কারেন্ট না পাঠাও তাহলে সেক্ষেত্রে সলিনয়েড হয় না, তাহলে সেক্ষেত্রে কোনো এফেক্ট তৈরি হয় না। সেজন্য মাঝের ওটা কিন্তু করতে হবে, যে কারেন্টটা কিন্তু পাঠাতে হবে, শুধু সলিনয়েড রাখলে হবে না, মোটামুটি সিমেট্রিক করে আঁকবে। আর কারেন্ট আমি পাঠাচ্ছি, সাপোজ এই ডিরেকশনে আমার একটা কারেন্ট যাবে। এবার তুমি যখন বদ্ধপথ সূত্র অ্যাপ্লাই করবে, তুমি আবার এখানে তোমার এই একই সমস্যা, যে আমার এখানে কোনো বদ্ধপথ নেই, তাহলে ইউ হ্যাভ টু কনসিডার আ ক্লোজড পাথ। এখানে যে ক্লোজড পাথটা হবে, যে এটা হয়ে যাবে একটা আয়তক্ষেত্রের মতো হবে। কিরকম হবে আমি আঁকছি, এটা হয়ে যাচ্ছে তোমার এখানে বদ্ধপথ, যদি সিমেট্রিক্যালি নিতে চাও। এবং বদ্ধপথটা কেমন হবে বলে রাখি, সলিনয়েডের যা দৈর্ঘ্য হবে বদ্ধপথটির দৈর্ঘ্য সেম হবে। আর প্রস্থ কি হবে, প্রস্থ হবে সলিনয়েডের যা চওড়া তার অর্ধেক হচ্ছে এই অংশটা। তার মানে সলিনয়েড যতটা চওড়া ততটাই আমি নিচ্ছি, কিন্তু কতটা নিচ্ছি দেখো, অর্ধেকটা এইভাবে, এটা সলিনয়েডের অর্ধেকটা, তুমি ভাবতে পারো এই অর্ধেক নিচের অংশটা জুড়ে আছে আর উপরের অংশটা ফাঁকা, কারণ এটা অ্যাকচুয়ালি এটার সঙ্গে সঙ্গে। তো আমি কি করলাম, বদ্ধপথটার একটা নাম দিয়ে দিলাম, সাপোজ এই বদ্ধপথটার নাম দিলাম এবিসি। এবার কি করতে হবে, তোমাকে এবিসিডির জন্য বের করতে হবে। আচ্ছা, সেটার জন্য বলি যে তোমার যদি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট যায়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা ভেতর দিকে কাজ করে, এই বরাবর। এই যে এদিক থেকে যদি ক্লকওয়াইজ দেখো না, এদিক থেকে তুমি জানো যে ক্লকওয়াইজ এইভাবে যদি কারেন্ট যায়, তাহলে ভেতর দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে এই দিক থেকে দেখলে তোমার ক্লকওয়াইজ মানে এইভাবে কারেন্ট যাচ্ছে, তাহলে তোমার ভেতর দিকে কারেন্ট যাবে, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয়ে যাবে ভেতর দিকে, কোনো একটা ফাঁকে এখানে বি দেখিয়ে দেবে। এবার আমি তোমাকে বলেছি মেন পার্টে ডিএল আর বি সেম ডিরেকশনে হবে, তাহলে এখানে তুমি একটা ক্ষুদ্র অংশ কাটবে, খালি এক ক্ষুদ্র অংশ কাটবে, আর উপরে লিখে দেবে ডিএল। ইফ পসিবল দুটো অ্যারো করে দেবে, মানে তুমি বোঝাতে চাইছো একটা অ্যারো হচ্ছে বি এর জন্য আর একটা অ্যারো হচ্ছে ডিএল এর জন্য, রাইট? তাহলে এই পথে ডিএল এর ডিরেকশন হচ্ছে এই দিকে। আচ্ছা, এই পথে যদি তুমি নাও তাহলে ডিএল এর ডিরেকশন হয়ে যাবে উপর দিকে। আচ্ছা, এই পথে যদি নাও তাহলে ডিএল এর ডিরেকশন হয়ে যাবে এদিকে, মানে অ্যাজ ইফ একটা কন্টিনিউয়াস ডিরেকশনে যাচ্ছে, ডিএল এর ডিরেকশন এদিকে। আর এই পথে যদি নিতে চাও তাহলে এটা হয়ে যাবে ডিএল এর ডিরেকশন। তাহলে প্রত্যেক পথে ডিএল এর ডিরেকশন দেখে দিলাম। আচ্ছা, বি এর ডিরেকশন কিন্তু চেঞ্জ হবে না, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, সে কিন্তু এই দিকেই থাকবে, আমার হাতের আঙুলগুলো যেদিকে আছে সেই দিকে কাজ করবে। তাহলে আমি বলতে পারি এবি পথের জন্য বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি এক এক করে করছি, দেখো এবি পথে
মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। বিসি পথে মধ্যবর্তী কোণ কত? বি তো এইদিকে, ডিএল কোন দিকে? উপর দিকে। তাহলে বিসি পথে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, ডিএ পথে কত হবে? ডিএ পথেও 90 ডিগ্রি। আচ্ছা, সিডি পথে উল্টো দিকে 180 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু সিডি পথে যেটা হচ্ছে বি ইকুয়াল টু 0। বাকিগুলোতে কিন্তু বি 0 আমি নিতে পারছি না। কেন বি 0 নিচ্ছি? কারণ এটা সলিনয়েডের বাইরে অবস্থিত। তুমি মনে করে দেখো, এটা তো দ্বন্দ্ব চুম্বকের মতো কাজ করে একটা সলিনয়েড। একটা দ্বন্দ্ব চুম্বকের এই বরাবর কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে না, যা কিছু থাকে এই দিকটাই থাকে। সেই জন্য লম্ব দিকে, এবং যেহেতু বাইরে অবস্থিত, আমি ওই অংশে বিটাকে 0 ধরতে পারি। সলিনয়েড বলছিলাম চুম্বক কি কাজ করে? দ্বন্দ্ব চুম্বক। মানে এই দিক থেকে দেখলে তোমার কি হচ্ছে? ক্লকওয়াইজ, তাহলে এখানে একটা সাউথ পোল তৈরি হবে। আর ওই দিক থেকে দেখলে দেখবে নর্থ পোল তৈরি, মানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, তাহলে নর্থ পোল। তাহলে এখানে নর্থ পোল, এখানে সাউথ পোল, তো ইট উইল অ্যাক্ট অ্যাজ এ ম্যাগনেট। আচ্ছা, এবার যদি আমি ক্যালকুলেশন করি, যদি বি ডট ডিএল, এটা সমগ্র পথ হবে, তবে তুমি বলতে পারো এটা এবিসিডি এন্টায়ার পাথের জন্য প্রযোজ্য। তাহলে এটাকে আমি লিখতে পারি, ভেঙে দিলাম 4টা পাথে। একটা পাথ হয়ে গেল ইন্টিগ্রেশন অফ এবি, এবি পাথের উপর। পরেরটা হয়ে গেল বি ডট ডিএল ইন্টিগ্রেশন, এটা হয়ে যাবে বিসি পাথের উপর। তারপরে হয়ে গেল ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল, এটা হয়ে গেল সিডি পথের জন্য। আর লাস্ট হয়ে গেল বি ডট ডিএল, এটা ডিএ পথের জন্য। বোঝা গেল? এর মধ্যে যেটা যেটা 90 ডিগ্রি আছে, সেই দুটো পথটা আমি 0 করে দিতে পারি। কেন করতে পারি? কারণ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এ ডট বি, এবি cos θ, তাহলে এবি cos θ মানে এবি cos 90, cos 90 0, এবি cos 90, cos 90 0। তাহলে তোমার পড়ে থাকবে এখানে দুটো টার্ম, এবং দুটো টার্মের মধ্যে 3 নম্বর টার্মটাই বি ইটসেলফ 0। তাহলে বি যেহেতু ইটসেলফ 0, তাহলে এটাও 0 হবে। তাহলে তোমার দেখো ওঠার ব্যাপারটা কত সহজ হয়ে গেল। তোমার এখানে 4টা পাথ ছিল, 4টা পাথের মধ্যে 3টে পাথের জন্য কন্ট্রিবিউশন 0। তার মধ্যে দুটো পাথে কেন কন্ট্রিবিউশন 0? বিকজ দ্য অ্যাঙ্গেল বিটুইন বি এন্ড ডিএল ইজ 90 ডিগ্রি, এখানে লিখেছি। আর ফোর্থ আরেকটা যে পাথ আছে, সেই পাথে দ্য পাথ ইজ আউটসাইড দ্য সলিনয়েড, সো দ্য বি ইজ 0। বাস এই পথ, এই কনক্লুশন, এইগুলো কিন্তু পাশে এইভাবে লেখা থাকবে না, লিখে দেবে যে বিসি ও ডিএ পথের জন্য θ ইকুয়াল টু 90 ডিগ্রি, এবং সিডি পথে বি ইকুয়াল টু 0। সেই জন্য আমি সবগুলোকে 0 করে দিয়েছি। তাহলে একটা টার্ম পড়ে থাকলো বি ডট ডিএল, এবং এই পথে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে বি ডিএল cos 0। তাহলে এটা পড়ে থাকছে বি বাইরে ডিএল। এবার ডিএল এখানে কত হবে? এই পথে ডিএল 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 করে কত হবে? টোটাল দৈর্ঘ্য, সলিনয়েডের টোটাল দৈর্ঘ্য যদি আমি এল ধরি, তাহলে সেক্ষেত্রে এটা পড়ে থাকলো ডি ইনটু এল। তাহলে লেফট হ্যান্ড সাইড বলে অ্যাম্পিয়ারের মধ্যপথ সূত্রে যেটা বি ডট ডিএল ইন্টিগ্রেশন ওভার ক্লোজ পাথ ছিল, সেটা আমি কি পেলাম? সেটা আমি পেয়ে গেলাম বি ইনটু এল। এবার রাইট হ্যান্ড সাইড কি করে থাকবে? মিউ 0 ইনটু আই। এখানে একটা জিনিস বলে রাখি, সাধারণত সলিনয়েড যখন তৈরি করা হয়, অনেকগুলো, একটা পাকে তো হয় না, অনেকগুলো পাক থাকে। আমি ধরে নিলাম টোটাল পাক হচ্ছে ক্যাপিটাল এন, এবং প্রতি পাকে কিন্তু একই পরিমাণ কারেন্ট গেছে। তাহলে অ্যাকচুয়ালি তোমার এখানে যখন ফর্মুলা লিখবে, আমার লিখতে পারবে যে বি ডট ডিএল ইকুয়াল টু মিউ 0 এন আই। এই এনটা কিন্তু থাকবে কতগুলো পাকে জড়িয়েছো তার উপর নির্ভর করছে। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কি হয়েছে? লেফট হ্যান্ড সাইড পড়ে থাকছে বি ইনটু এল, রাইট হ্যান্ড সাইড পড়ে থাকছে মিউ 0 এন আই। তাহলে বি ইকুয়াল টু পড়ে থাকছে মিউ 0 এন আই বাই এল। তাহলে এটা পড়ে থাকছে মিউ 0, আমি লিখতে পারি এন আই। তাহলে স্মল এনটা কি? স্মল এন হয়ে যাচ্ছে ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এন। এটাকে বলা হয় নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। এবং এই ফর্মুলাটা তুমি মনে রাখবে, মিউ 0 এন আই, মুনি এমও অ্যাজ ইট এমও এন আই। মিউ 0 মান জানো, এন হচ্ছে মনে রাখবে এন বাই এল। পরীক্ষায় তোমাকে এন দেওয়া থাকবে, এল দেওয়া থাকবে, এটা কিন্তু ভাগ করতে হবে অঙ্কে। আয়ের মান তো দেওয়া থাকবে, ওটা নিয়ে বলার কিছু নেই, আমি খুব সহজে কেটে দিতে পারি। আরেকটা অ্যাপ্লিকেশন আছে, সলিনয়েড বললাম, আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে টরয়েড। মানে টরয়েড জিনিসটা কি? আচ্ছা আসছি। একই রকম ভাবে বলবে টরয়েডের কক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। এটাও থিওরিটিক্যাল, এবং
এটাও কিন্তু পরীক্ষাতে এসেছে সাম্প্রতিককালে। টরয়েড কি? এক কথাই বলতে গেলে টরয়েড হচ্ছে এন্ডলেস সলিনয়েড। মানে এটা এমন একটা সলিনয়েড যার কোনো এন্ড নেই। কি করবে তা কি করে সম্ভব? সম্ভব। আমি যদি একটা রিং টাইপের শেপ নিই, রিং, না আগের ক্ষেত্রে সলিনয়েডের ক্ষেত্রে ঋজুদণ্ড নিয়েছিলাম, তার উপর তার জড়িয়েছিলাম। এবার যদি আমি একটা রিং শেপ নিই এবং তার উপরে যদি তার জড়াই এইভাবে, নিশ্চয়ই বোঝা গেল, এইভাবে, তাহলে এটাও তো একটা সলিনয়েড হিসেবে কাজ করবে, কারণ আমি তার জড়িয়েছি একই নিয়মে। কিন্তু সেটা যেটা হচ্ছে, মানে সলিনয়েডের ক্ষেত্রে এটা যেটা সমস্যা ছিল যে এখানে তুমি তার জড়ালে একটা দিকে ছিল তোমার সাউথ পোল মনে হবে, একদিকে তোমার নর্থ পোল মনে হবে, তার মানে পোল থাকছে। আর এখানে কি, যেখানে শুরু করছি তারটা মোটামুটি সেখানেই বেরোচ্ছে, তাহলে সেক্ষেত্রে এখানে কোনো এন্ড থাকবে না। এটা ম্যাগনেটে পরিণত হবে কিন্তু এর কোনো এন্ড থাকবে না, সেই জন্য এটাকে বলা হয় এন্ডলেস সলিনয়েড। এবার কি বলেছে, এরকম একটা এর জন্য তোমাকে কি বলেছে, অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রবন্ধ কত হবে তা নির্ণয় করো। এটা আমি তোমাকে দেখালাম। তো পরীক্ষায় আঁকার সময় গোটাটা, টরয়েডের সংখ্যা বলতে গিয়ে বললাম, পরীক্ষার সময় আমি গোটাটা দেখাবো না। কেন দেখাবো না? কারণ সেক্ষেত্রে তাহলে আমাকে বি আর ডিএল দেখাতে অসুবিধা হয়ে যাবে। প্রথমেই তোমার এটা যদি আসে, তিনটে সার্কেল লিখে নেবে, একটা, দুটো, এটা হচ্ছে রিং। তিনটে কেন আঁকবো? অ্যাক্সিসটা বোঝাবার জন্য। তোমাকে বের করতে কোথায় বলেছে, এই ডট ডট যে রেখাটা আছে সেই ডট ডট রেখার উপর কোনো একটা বিন্দুতে বের করতে হবে। তাহলে তিনটেই তোমাকে আঁকতে হবে। তুমি চেষ্টা করবে প্রথমেই কম্পাস দিয়ে তিনটে সার্কেল এঁকে ফেলতে। অবভিয়াসলি সার্কেল কম্পাস দিয়ে যখন আঁকবে এটা অনেকটা ইউনিফর্ম হবে। এবার তোমাকে পাক জড়াতে হবে, তাই তো? পাক জড়ানোটাও দেখাতে হবে। সাপোজ এইভাবে দেখাচ্ছি, এক, দুই, এখানটায় কিছুটা আমি দেখালাম আর দেখালাম না, একই রকম ভাবে এইভাবে জড়াচ্ছ, আবার এইখানটায় তুমি একটু দেখিয়ে দিলে, এটা কিন্তু শেষ পর্যন্ত যাবে। তোমার কিন্তু এইখানটা দেখাতে হবে যে আমি এদিকে প্রবেশ করাচ্ছি, এদিকে বের করছি, কাছাকাছি যেন এটা থাকে। এই অংশটাই আমি কিছু আপাতত দেখাচ্ছি না, থাকবে কিন্তু ওইখানেও কিন্তু তোমার আছে। দরকার হলে তুমি এখানটা একটু ডট 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 দেখিয়ে দিও, মানে এটা কন্টিনিউয়াস চলছে। এই দেখিয়ে দিলাম, আর কিছু দেখাবার এখানের জন্য দরকার নেই। এবার বি আর ডিএল দেখাতে হবে। আচ্ছা, বি কোন দিকে হবে? দেখো এই সাপেক্ষে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? এই সাপেক্ষে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে বাইরের দিকে। তাহলে এইভাবে যদি আমি দেখি, এইভাবে ঘুরছে, তাহলে এখানে একটা ক্ষুদ্র অংশ কাটবে স্পর্শক বরাবর, ডিএল সেই দিকেই বি, বি আর ডিএল সেম দিকে দেখাবে, আর কিচ্ছু দেখাবার দরকার নেই। কোনো একটা জায়গায় ডিএল কাটবে স্পর্শক বরাবর, কোন দিকে হচ্ছে, তুমি এই বরাবর দেখালাম যে এইভাবে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে স্ক্রু বাইরের দিকে আসে। আমি এটা মনে রাখবে, এটা এইদিকে যদি ঢোকে, এইদিকে যদি ঢোকে, তাহলে বি আর ডিএল একই সেম দিকে হবে, তাহলেই তোমার কাজটা অর্ধেক হয়ে গেল। তাহলে এটার জন্য তোমাকে যদি বি ডট ডিএল বের করতে বলে, তাহলে বি ডট ডিএল দিস ইজ ইকুয়াল টু বি ডিএল cos 0। আবার তাহলে এখানে পড়ে থাকছে বি, বাইরে করে দিলাম ডিএল। আচ্ছা, এখানে ডিএল এর মান কত হবে? যদি ওটা আর ব্যাসার্ধের হয়, এটা দেখিয়ে দিও, যেটার ব্যাসার্ধ হচ্ছে আর, যে রিংটার গড় ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে বি ইনটু 2 পাই আর। আচ্ছা, এবার যদি আমি সূত্রটা লাগাই, তাহলে আমি বলতে পারি বি ডট ডিএল ইকুয়াল টু মিউ 0 এন আই। তাহলে এটা পড়ে থাকছে বি ইনটু 2 পাই আর ইকুয়াল টু মিউ 0 এন আই। দেখো পড়ে থাকছে বি ইকুয়াল টু মিউ 0 এন বাই 2 পাই আর ইনটু আই। তাহলে এটাকেও আমি লিখতে পারি ওই ফর্মে, বি ইকুয়াল টু মিউ 0 এন আই, খালি এনটা লিখবে ক্যাপিটাল এন বাই 2 পাই আর। এবং এটাও কিন্তু ওই একই কথা, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এখানে কতটা জুড়ে তার জড়ানো হয়েছে? 2 পাই আর দৈর্ঘ্য জুড়ে তার জড়ানো হয়েছে। তাহলে দৈর্ঘ্য কত? 2 পাই আর। ওখানে এল ছিল, এখানে 2 পাই আর হয়েছে। এল ছিল কারণ স্ট্রেট কন্ডাক্টর, এখানে যেহেতু বৃত্তাকার সেই জন্য 2 পাই আর। তিনটে প্রমাণই তুমি খুব ভালো করে করবে, তিনটে প্রমাণই তোমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। যদিও এই বছর পরীক্ষাটা হয়নি, যাই হোক সবগুলোই তুমি ভালোভাবে করবে।
আচ্ছা, এবার সলিনয়েডের কেমন প্রশ্ন থাকে, অঙ্ক কেমন থাকে, সেগুলো দু একটা আলোচনা করবো, তাহলেই হয়ে যাবে। এরকম প্রশ্ন আছে, দেখো বলছে 420টি পাক সংখ্যা বিশিষ্ট 40 সেন্টিমিটার সলিনয়েড। তাহলে মোট পাক সংখ্যা বলেছে 420 আর দৈর্ঘ্য বলেছে 40 সেন্টিমিটার। কি বলেছে? প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার। তোমাকে বলেছে অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রবর্তন করতে। প্রথম কাজ হচ্ছে, এখানে একটা দেখো সেন্টিমিটারে আছে, প্রথমেই কিন্তু এটা করতে ভুলবে না, খুব ভুল হয়। এখানে যত কিছু ফর্মুলা আছে ইলেকট্রোম্যাগনেটিজমে সব কিছু এসআই পদ্ধতিতে, সিজিএস এর কোনো ব্যাপার নেই, প্রথমেই সিজিএস কে এসআই এ কনভার্ট করো। এবার কি বলেছে? অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রবল। আমি কি জানি? মিউ 0 এনআই মুনি, মনে রাখবে। তাহলে এটা হয়ে গেল, তারপরে ফর্মুলায় বসাবে n/l ইনটু y। দেখো সব দেওয়া আছে, 4 পাই 10⁻⁻7, n হচ্ছে 420, l হচ্ছে 0.4, i হচ্ছে 5। তাহলে এটা তুমি ক্যালকুলেশন করবে, একটা শূন্য উঠে যাচ্ছে, তাহলে এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, দুটো শূন্য হয়ে গেল। তাহলে 10⁻⁻5 টেস্ট না, এই 4 এর সঙ্গে এই 4টা কেটে যাবে, তাহলে পুরো থাকবে 5 পাই। পাই মানে 5 3 15, 5 3 15, এই যে 3.14, এটাকে 5 দিয়ে গুণ, 5 14 17, 7, 5 3 15 ইনটু 10⁻⁻5। এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে তোমার, ঠিক আছে? ও আচ্ছা, এখানে 42ও ছিল, সরি, এখানে হিসাব দিচ্ছে না, এখানে একটা 42 থাকে। এবার এটা ক্যালকুলেশন করে যেটা আসবে, আচ্ছা কি প্রায় 2100 সামথিং, 21 পয়েন্ট সামথিং এরকম কিছু একটা আসছে, ওটা করে নেবে। তারপর 3.14, মোটামুটি উত্তর আসছে বলছে 6.6 ইন্টু 10⁻, করে দেখে নেবে, ঠিক আছে? খুব ভালো করে করবে, আর যত আছে প্রমাণটা লিখে লিখে করবে, লিখে লিখে না করলে কিন্তু খাতায় আনতে পারবে না।